সৎ নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যা ঝুঁকি আরও বাড়বে জানালেন বন ও পরিবেশ উপদেষ্টা। এবং কাদের নানক হারানোর বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করবে র্যাব। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি দিলরুবাতনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024 আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এর উদ্বোধন করেন। এ সময় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। প্রাকৃতিক বিপর্যয়ে বাজারে যেন খাদ্যের ঘাটতি না হয় সেই ব্যবস্থা সরকার নিচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের ক্ষমতায়ন, জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী প্রকল্পের আয়োজিত অ্যানুয়াল কমিউনিটি অব প্র্যাকটিস নেটওয়ার্ক কনভেনশন শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌস কথা জানান। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেন মনিম ফেরদৌস। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আগামী 7 দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ দাবিসহ তিনি মোট 7টি দাবি জানিয়েছেন বর্তমান সরকারের কাছে। রবিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এখনও ভারতীয় ফেসিবাদেরা দখল করে বসে আছে। এটিই সত্য। মিডিয়ার মালিক বা সম্পাদক এদের বেশিরভাগই ভারতের এজেন্ট। মৌলবাদ শব্দ ব্যবহার না করতে সরকারকে সতর্ক করেন তিনি। ডিমের বাজারে বর্তমান একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে। গত সপ্তাহে একটি ডিমের দাম 15 টাকায় পৌঁছেছে। এই পরিস্থিতির জন্য বহুজাতিক কোম্পানি এবং রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতিকে দায়ী করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, অযৌক্তিকভাবে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে একটি অসাধু চক্র 20 দিনে 280 কোটি টাকা লুটপাট করেছে। বিস্তারিত নুরুল ইসলাম খানের প্রতিবেদনে। ডিমের বাজারে বর্তমানে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে। গত সপ্তাহে একটি ডিমের দাম 15 টাকা পৌঁছেছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন এই পরিস্থিতির জন্য বহুজাতিক কোম্পানি এবং রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতিকে দায়ী করেছে। সংগঠনটি জানায়, অযৌক্তিকভাবে ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে একটি অসাধু চক্র 20 দিনে 280 কোটি টাকা লুটপাট করেছে। বিপিএর সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, দেশের ডিমের বাজারে অস্থিরতা চলছে, যার ফলে সরকার দাম নির্ধারণ করতে বাধ্য হয়েছে। তবে কৃষি বিপণন অধিদপ্তর কোনো প্রান্তিক খামারকে দাম নির্ধারণের ওয়ার্কিং গ্রুপে অন্তর্ভুক্ত করেনি। তারা শুধু কর্পোরেট গ্রুপগুলির পরামর্শে দাম নির্ধারণ করেছে। বর্তমানে ডিমের দাম 15 টাকায় পৌঁছেছে। বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে পোল্ট্রি ফিড, মুরগির বাচ্চার সিন্ডিকেট ভেঙে উৎপাদন খরচ কমানো হলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মত দিয়েছেন সভাপতি। বিবৃতিতে বলা হয়, সিন্ডিকেট খামার থেকে ডিম সংগ্রহ করে রাতের বেলা রাজধানীর বিভিন্ন স্থানে পাঠায়। পরবর্তীতে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি সকালে দাম নির্ধারণ করে মোবাইলে SMS ও ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে দেয়। এই প্রক্রিয়ায় 100 ডিমে 10 থেকে 20 টাকা কমিয়ে 60 টাকা প্রতি পিসে দাম নির্ধারণ করা হয় এবং পরে আবারও 15 টাকায় উন্নীত করা হয়। এতে তারা কম দামে কেনা ডিম বেশি দামে বিক্রি করে বিপুল লাভ করে, যার ফলে উৎপাদক ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। সুমন হাওলাদার অভিযোগ করেন,
ফিড ও মুরগির বাচ্চার বাজার নিয়ন্ত্রণ করে কর্পোরেট কোম্পানিগুলো। তারা এত শক্তিশালী যে সরকার ফিড ও বাচ্চার দাম নির্ধারণ না করে বরং উৎপাদকের উপর চাপ সৃষ্টি করেছে। 15 সেপ্টেম্বর সরকারের দাম নির্ধারণে বলা হয়েছিল উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম 10 টাকা 58 পয়সার বেশি বিক্রি করা যাবে না, যা ভোক্তা পর্যায়ে 12 টাকায় বিক্রির কথা ছিল। কিন্তু যারা দাম নির্ধারণে অংশ নিয়েছিল তারা কেউ সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করছে না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি শুরু করেছে বিএনপি। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ বিভিন্ন এলাকায় মাইকিং লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক উপসম্পাদক ডাক্তার রফিকুল আলম। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। অক্টোবর পর্যন্ত আমাদের হিসাব এবং দেখা যাচ্ছে যে প্রায় 35,000-এর মতো লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরের মতোই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে এবং সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন তারা যেন এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ লিফলেট বিতরণ করেন এবং আজকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে 5টি মাইকিং এর মাধ্যমে বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকাতে ঢাকা মহানগর দক্ষিণের যে আহ্বায়ক রফিকুল আলম মজনু তার নেতৃত্বে আজকে 5টি টিম ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন অঞ্চলে লিফলেট বিতরণ করবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে শুধু সমর্থনই দিলেন না, এবার তার জনসমাবেশে হাজির হয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সমাবেশে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাট শিবিরের কঠোর সমালোচনা করেছেন মাস্ক। তার ভাষ্য, মার্কিনীদের প্রতিনিধিত্ব করার মতো সাহস ট্রাম্পের ছাড়া আর কারো নেই। ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিশ্বের শীর্ষ এই ধনী। ইলন মাস্কের অভিযোগ, ডেমোক্রেটরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। আসন্ন নির্বাচন মার্কিন রাজনীতি এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করেন তিনি। এবার বিনোদনের সংবাদ। আর মাত্র 3 দিন বাকি, তারপরই বড় পর্দায় আসছে টেক্কা। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। এদিকে তারা দুজন মিলে আসন্ন ছবির টিকিট বিক্রি করলেন। বারুইপুরের FCF সিনেমায় গিয়ে হাজির হন দেব এবং সৃজিত। এরপর নিজেরাই টিকিট বিক্রি করলেন দর্শকদের মাঝে। তাদের দেখতেও বহু মানুষ ভিড় জমান। চা খেতে খেতে আড্ডা দেওয়ার সঙ্গে মজা করে কাজ করেন তারা দুজন। কখনো দেব, কখনো সৃজিত নিজের হাতে টিকিট বিক্রি করেন। বাদ দেননি অটোগ্রাফ দিতে, সেলফিও তুলেন। এক অনুরাগী তো দেবকে এত কাছ থেকে দেখে রীতিমতো ঝরঝর করে কেঁদে ফেলেন। কেউ কেউ আবার টিকিট কাটার আগে অটোগ্রাফ চাইতে শুরু করেন। এই ছবিটি 8 অক্টোবর মুক্তি পাবে। অন্যান্য চরিত্রে থাকবেন সৃজা দত্ত, দেবদান, আরিয়ান ভৌমিক প্রমুখ। দেব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি হওয়া ছবিটি আসছে 8 অক্টোবর। পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এবার খেলাধুলার সংবাদ। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টেস্টে হতাশাজনক পারফরমেন্সের পর টি-20তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। তবে তাদের বড় চ্যালেঞ্জ হবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া খেলতে নামা। সাকিব ইতোমধ্যেই কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন গত টি-20 বিশ্বকাপে তিনি জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে ফেলেছেন। ফলে ভারতের বিপক্ষে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়া মাঠে নামতে হবে বাংলাদেশকে। সাকিববিহীন একাদশ নিয়ে টাইগারদের কিভাবে পরিকল্পনা সাজানো হবে তা নিয়ে চলছে আলোচনা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সৎ নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।
অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যা ঝুঁকি আরও বাড়বে জানালেন বন ও পরিবেশ উপদেষ্টা। এবং কাদের নানক হারুনের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করবে র্যাব। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়।